খাতুনগঞ্জ থেকে মধ্যে যার স্বাগত জানাচ্ছে শামীম জাহেদি। অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতু। 1 বছরের প্রস্তুতি পর্ব শেষে হয়েছে সেতুর মূল পাইল বসানোর কাজ। শনিবার পদ্মা সেতুর পাইলিং ও নদী শাসনের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আমরা আলোচনা করব পদ্মা সেতুর প্রকল্প নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআরডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মনজুর হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিশ্বব্যাংকের সাথে টানাপোড়েন, শঙ্কা আর নানা বিতর্ক সবকিছুকে পেছনে ফেলে অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। শরীয়তপুরের জাজিরায় আর মুন্সিগঞ্জের মাওয়ায় নদী শাসন ও মূল সেতুর কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের টাকায় এটি হবে প্রথম সেতু। সেতুটি চালু হলে কর্মসংস্থান হবে হাজারো মানুষের, বিশ্বব্যাপী নেটওয়ার্কের সাথে যুক্ত হবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। শত বাধার মুখেও আজ বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে হ্যাঁ, বাংলাদেশ নিজেও পারে, যেটা সবথেকে বেশি প্রয়োজন ছিল। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা যে এবং কর্মক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। প্রধানমন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে এই সেতুর কাজ। বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগ না তুললে এটি আরও আগে নির্মাণ হতো বলে জানান তিনি। আজ পর্যন্ত তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই যে এখানে কোনো দুর্নীতি হয়েছে, এবং এমনকি এটা নিয়ে কানাডায় মামলা হয়েছে, এবং কানাডা কোর্ট এখন ওয়ার্ল্ড ব্যাংককে নির্দেশ দিয়েছে যে কি কি দুর্নীতি হয়েছে সেগুলি তাদের জানাতে। 1 বছরের প্রস্তুতি পর্ব শেষে মূল সেতুর পাইলিং শুরু হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন পদ্মাপাড়ের মানুষরাও। জমি জমা দুঃখ না, আমাদের চলাচল ঢাকার জন্য যোগাযোগ হয়েছে, আমরা এতে প্রধানমন্ত্রী খুব খুশি। আমাদের যুব সমাজের অনেক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সেতু বিভাগ বলছে গত 1 বছরে পদ্মা সেতুর 27 ভাগ কাজ শেষ হয়েছে। 2018 সালের মধ্যেই শেষ হবে পুরো কাজ। জানাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর মনজুর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ। আজ আমরা আলোচনা শুরু করছি পদ্মা সেতুর প্রকল্প নিয়ে। আজ আমরা যখন আলোচনা করছি, গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশাল এই প্রজেক্টের উদ্বোধন করেন বাংলাদেশে, এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় মাইল ফলক হয়ে থাকবে। শুধু যে একটা ব্রিজ বানাচ্ছি আমরা সেটা নয়, এটা একটা প্রতীক অর্থ আছে যে বাংলাদেশ এখন তার নিজস্ব অর্থায়নে একটা বড় প্রজেক্ট, পদ্মা প্রজেক্টের মতো একটা বড় প্রজেক্টে তারা অর্থায়ন করতে পারে। এই যে একটা বিশাল একটা মেসেজ, সার্বিকভাবে এই যে বার্তা এখানে আমাদের অর্থনীতির জন্য কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে বলে আপনার মনে হয়ে থাকে? ধন্যবাদ। আপনি যা বলছেন তার সাথে আমার কোনো দ্বিমত নেই। পদ্মা সেতু বাংলাদেশের জন্য তৈরি করাটা আপনি জানেন যে যখন থেকে শুরু হচ্ছিল ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যে সমস্যাটা হচ্ছিল, তখন থেকেই বর্তমান সরকার এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পরবর্তীতে এই সেতুর আজকে আমরা দেখতে পাচ্ছি যে এটা 27 ভাগের মতো কাজ শেষ হয়ে গেছে এবং মূল সেতুর কাজ শুরু হয়েছে। তো এই বিষয়টি আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যেমন একটি বড় মাইল ফলক, তেমন অর্থনীতির জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। তবে কিছু বিষয়ের সাথে জড়িত আছে, সেগুলো আমি আস্তে আস্তে আসছি। কি কারণে এই সেতুটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? একটা তো হচ্ছে যে উত্তর পশ্চিমাঞ্চলের সাথে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এটাকে আরো ত্বরান্বিত করবে, আরো সহজলভ্য করবে। দ্বিতীয়ত হচ্ছে যে এর দ্বারা আমরা যে রিজিওনাল যে কানেক্টিভিটির কথা চিন্তা করছি, ভারত, তারপরে নেপাল হয়ে চীনের দিকে যাওয়া, এদিকে মিয়ানমার হয়ে যাওয়া, তার সাথে একটা সংযোগ স্থাপন করবে, এটা একটা। আর সর্বোপরি এই সেতু হওয়ার ফলে যে উত্তরাঞ্চলের সাথে যে ঢাকা শহরের এবং এদিকের যে একটা যোগাযোগ ব্যবস্থা, যে সহজলভ্যতা, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা নেই, সাথে অর্থনৈতিক যে একটা কানেক্টিভিটি তৈরি হবে, রেল সেতু হচ্ছে এটার সাথে, এর সাথে অন্যান্য বিদ্যুৎ এবং অন্যান্য গ্যাসের সঞ্চালন তৈরি হবে। তো এটা একটা বিশাল ব্যাপার বাংলাদেশের অর্থনীতির জন্য। এখন প্রশ্ন হলো যে আপনি যে কথাটা বললেন যে আমরা নিজস্ব অর্থায়নে এত বড় একটা মেগা প্রজেক্ট করার সিদ্ধান্ত নিয়েছি, এটার মেসেজটাও একটা ইম্পর্টেন্ট অর্থনীতির জন্য। দেখেন, বাংলাদেশে এর আগে কখনো এত বড় প্রকল্প কিন্তু নিজস্ব অর্থায়নে হয়নি। এটা প্রথম, যে কারণেই হোক, যে প্রেক্ষিতেই এই প্রকল্পটি নেওয়া হোক, কিন্তু এটা একটু আমরা অনেক সাহস করে এই কাজটি হাতে নিয়েছি এবং তার একটা দৃশ্যমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখন।
তার মানে হলো বাংলাদেশ অর্থনৈতিকভাবে ওই সক্ষমতা অর্জন করেছে যে এরকম একটা বড় প্রজেক্টকে ফাইন্যান্সিং করার জন্য। এখন সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে এটা কতটুকু কস্টলি হলো নিজেরা করার জন্য, কতটুকু এর মাধ্যমে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে, সেই প্রশ্নগুলো আসতেই পারে। কিন্তু এই যে আমরা সাহস করে এগিয়েছি বা সাহস করে কাজটা করায় হাত দিয়েছি, এটা আমি মনে করি খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয়। এবং এদিক থেকে আমরা একটা মেসেজও দিতে পেরেছি যে ডোনারদেরকে বা দাতা সংস্থা যারা আছে তাদেরকে, যে বাংলাদেশ এখন আর আগের অবস্থায় নাই যে তোমাদের এই অর্থায়ন ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমরা করতে পারি, হয়তোবা সেখানে আমাদের কিছু সমস্যা হবে, বাট আমরা পারি এই বিষয়টা। আমরা প্রায় বলে থাকি যে আমাদের অবকাঠামোর দুর্বলতার কারণে বিনিয়োগ, বিশেষত বিদেশি বিনিয়োগ এখানে আমার খুব কম হচ্ছে। এই পদ্মা সেতুর ফলে আমাদের যে অভ্যন্তরীণ যে বিনিয়োগ, আমাদের যে অবকাঠামোর যে একটি দুর্বলতার কথা বলতে একটা বড় একটা অবকাঠামো, এবং সেটা একটা অর্থনীতিকে এবং সর্বোপরি বিনিয়োগকে এখানে আকৃষ্ট করবে। এই পদ্মা সেতু ভবিষ্যতে বিনিয়োগে, দেশি এবং বিদেশি বিনিয়োগে কিভাবে আকৃষ্ট করতে পারে, এবং এটার জন্য আসলে আর কি সাথে করা উচিত যদি আমরা তার সাথে আমি একটু পদ্মা সেতু নিয়ে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে যে পদ্মা সেতুর এখন প্রশ্ন হলো যে এটাকে আমরা বলছি যে একটা মাইল ফলক প্রকল্প হতে পারে নিজস্ব অর্থায়নে। এখন নিজস্ব অর্থায়নে হলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কয়েকটা বিষয় এখানে কিন্তু মাইল ফলক হওয়ার জন্য কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রকল্পটি সময় মতো আমরা শেষ করতে পারবো কিনা উইথ সার্টেন কোয়ালিটি, যেটা এনশিওর করার কথা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রকল্পটা যেইভাবে খরচ বেড়েছে আমরা জানি বিভিন্ন কারণে, ডিলে হওয়ার কারণে এবং অন্যান্য সমস্যার কারণে হয়তোবা সেই খরচটাকে আমরা কোন লেভেলে রাখতে পারবো। কারণ হচ্ছে যে একটা প্রজেক্ট শেষ হওয়ার পরে যখন ইভ্যালুয়েশন হবে তখন যদি দেখা যায় যে এই খরচটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি হয়েছে, তাহলে ভবিষ্যতে কিন্তু এটাকে একটা আইডাল, মানে একটা কি বলা যায়, এটাকে একটা রোল মডেল হিসেবে কনসিডার করা যাবে কিনা সেই বিষয়টা কিন্তু প্রশ্ন সাপেক্ষ হয়ে যাবে। দ্বিতীয়ত, তৃতীয় কথা হলো যে ঠিক আছে, আমরা এটাকে সাশ্রয়ীভাবে করার চেষ্টা করব, আমরা এটাকে খুব এফিশিয়েন্টলি করার চেষ্টা করব, এবং আমরা এটাকে দুর্নীতিমুক্ত সুশাসন, যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে জিরো টলারেন্স থাকবে এটার ক্ষেত্রে, সেই বিষয়টা যদি করে আমরা একটা সার্টেন লেভেলে করি। কারণ হচ্ছে দেশীয় অর্থায়নে হওয়া মানে হচ্ছে ট্যাক্স পেয়ারদের মানি, দেশের জনগণের অর্থের টাকা হচ্ছে। সুতরাং এখানে সর্বোচ্চ লেভেলে সুশাসনের বিষয়টা অবশ্যই থাকা উচিত, এবং সেই বিষয়টা এনশিওর যদি করা যায় ভবিষ্যতে এটাই একটা রোল মডেল হবে ভবিষ্যতে আরো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখন আপনি এইটাকে যদি আমরা ধরে নিই যে এটা আমাদের একটা বড় সক্ষমতা, অর্থনীতির একটা সক্ষমতার জায়গা তৈরি হয়েছে যেখান থেকে আমরা এখন বড় মেগা প্রজেক্টকে অর্থায়ন করতে পারি প্রয়োজনে। এর অর্থ এই নয় যে আমরা বিদেশি কোনো সাহায্য নিব না, কারণ আমাদের অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিংগুলোকে আমাদের অবশ্যই সব ক্ষেত্রে এক্সপ্লোর করতে হবে, এবং সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব আমাদের অনুকূলে যেসব শর্ত সাপেক্ষে যেসব অর্থায়ন পাওয়া যাবে সেই জায়গাগুলোতে আমরা অর্থায়ন নেব, এটা না নেওয়ার কথা না। সেই অর্থায়নও কিন্তু একটা বিনিয়োগের অংশ। তো যখন বাংলাদেশ একটা সক্ষমতার জায়গায় পৌঁছে গেল তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরাও আসবে বড় বড় প্রজেক্টে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে অর্থায়নের জন্য। কারণ তারা, আপনি জানেন যে সভরেন রেটিং, ক্রেডিট রেটিংয়েও কিন্তু বাংলাদেশের অবস্থান ভালো, আমাদের রিজার্ভের পজিশন ভালো। তো এগুলো একটা ইন্ডিকেশন দিচ্ছে বিদেশে যে বাংলাদেশ যদি ঋণ দেওয়া হয় বা তাদেরকে যদি ওইভাবে সহজ শর্তে ঋণ দেওয়া হয়, গ্রান্ট দেওয়া হয়, তাহলে বাংলাদেশের পক্ষে সেগুলোর মানে পরিশোধ করা সম্ভব। তাহলে সেই জায়গা থেকে আমাদের এখানে আরো বড় বড় মেগা প্রকল্পগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক বিনিয়োগ আসা আরো বাড়বে বলে আমি মনে করি। আপনি একটা কথা বলছিলেন যে এই প্রজেক্ট যখন বাস্তবায়ন হবে সেখানে কতটা স্বচ্ছভাবে বাস্তবায়ন হবে। আপনি সুশাসনের কথা বলছিলেন, এটা একটা বড় প্রয়োজনীয় জিনিস, যেটা আসলে ভবিষ্যতের বিনিয়োগকে আকৃষ্ট করতে, বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হলে একটা বড় প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে সুশাসন। তো সেইটা আমরা আশা করি সেটা হয়তো হবে। কিন্তু এর পাশাপাশিও যেটা আমি আসলে জানতে চাচ্ছিলাম যে যখন একটা ব্রিজ ওপাশে হবে, বাংলাদেশে একটা বড় দুটো অঞ্চলকে যেখানে মানে সরাসরি কানেক্ট করবে, তখন ইনভেস্টমেন্টের জন্য আরও কিছু জিনিস প্রয়োজন। যেমন বিদ্যুতের কথা আমরা বলছি যে ইনফ্রাস্ট্রাকচার, যেমন রাস্তায় আরও এর সাথে অ্যাপ্রোচ রোডেরও দরকার আছে। সেগুলোকে একই সাথে এখন গভর্নমেন্টের ভাবা উচিত কিনা, না হলে যখন এই ব্রিজটা 2018 সালে কমপ্লিট হবে, প্রস্তুত হবে, তখন কিন্তু আবার পিছিয়ে যাব। অর্থাৎ ওই ইনভেস্টমেন্ট আকৃষ্ট করবার জন্য পাশাপাশি আর যেসব ইনফ্রাস্ট্রাকচার কাজ করা দরকার সেগুলো তো এখন আসলে আমাদের চিন্তা করা উচিত। এটা আপনি ঠিকই বলেছেন।
যদি এই ব্রিজটার সাথে সাথে যে ওই উভয় অঞ্চলের আশপাশের যে জায়গাগুলো আছে, যে কানেক্টিভিটিগুলো দরকার আছে, অ্যাপ্রোচ রোডগুলো দরকার আছে, এগুলো অবশ্যই এখনই কাজ শুরু করে দেওয়া উচিত, যাতে করে ব্রিজটা রেডি হবে, আশপাশের যে কানেক্টিভিটিগুলো সেগুলো যাতে হয়। আদারওয়াইজ কিন্তু আমরা ব্রিজের ফুল সুফল আমরা পাবো না, এটা দেরি হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এই বিষয়টা অবশ্যই মনোযোগ দিতে হবে। এবং আপনি প্রথমে একটু আগে যেটা বলছিলেন যে এই ব্রিজ হওয়ার ফলে ইনভেস্টমেন্টগুলো কিভাবে, একটা তো আমরা বললাম যে বিদেশিদের একটা আস্থার জায়গা তৈরি হবে, যে বাংলাদেশের পক্ষে নিজেরাও একটা এই ধরনের বড় মেগা প্রকল্প তারা বাস্তবায়ন করতে পারে, তাদের সক্ষমতা তৈরি হয়েছে, সুতরাং তারা একটা আস্থা পাবে যে এই দেশে বিনিয়োগ করার জন্য। সাথে সাথে যেটা হবে, যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, পদ্মার দুই পারেই দেখা যাচ্ছে যে অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, অনেক ধরনের বিজনেস তৈরি হচ্ছে, এবং বিভিন্নভাবে জমির দাম অনেক গুণ বেড়ে গেছে, এবং সবাই অ্যান্টিসিপেট করছে যে এই ব্রিজটা হয়ে গেলে পরে ওখানে অনেক ধরনের উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়ে যাবে, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। ফলে এই ধরনের একটা ইকোনমিক অ্যাক্টিভিটি একটু জেনারেট করছে ওই জায়গাগুলোতে, ফলে এটা অবশ্যই অর্থনীতির জন্য একটা সুফল বয়ে আনবে। ধন্যবাদ জনাব হোসেন। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আপনার সাথে কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতি ছেলে। আজ আমরা আলোচনা করছি পদ্মা সেতু প্রকল্প নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আজ আমরা কথা বলছি পদ্মা সেতুর প্রকল্প নিয়ে। এই পদ্মা সেতু প্রকল্পের ব্যাপারে বলা হচ্ছে, যখন এই প্রকল্প শেষ হবে 2018 সালে, তখন প্রায় 6 কোটি মানুষ, দক্ষিণাঞ্চলের প্রায় 19টি জেলার মানুষ এইখান থেকে সরাসরি কানেক্টেড হবে ঢাকার সাথে সরাসরি, এবং এর ফলে এই প্রায় 6 কোটি মানুষের এক ধরনের অর্থনৈতিক উন্নয়ন হবার বা করবার একটা সুযোগ তৈরি হবে এই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। যখন এই কথা বলছি প্রায় 6 কোটি লোক এখানে কানেক্টেড হবে, তখন কী ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস আসলে এই এই মাথায় রেখে আমাদের নেওয়া উচিত, যাতে এই 6 কোটি মানুষকে এর ডাইরেক্ট সুবিধা দিতে হলে তাদের কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সুবিধা হয়, সেই বিষয়ে কোনো সমীক্ষা বা চিন্তা কি এখনই করা উচিত কিনা আসলে আমাদের? হ্যাঁ, একটা হচ্ছে যে একটা তো যে ডাইরেক্টলি তারা কানেক্টেড হবে, এর অর্থ হলো যে তারা আগে হয়তো নদীপথে ফেরিতে করে আসতে হতো, তাদের অনেক সময় নষ্ট হতো, এবং সেই ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের যে জিনিসপত্র ঢাকাতে যেটা মার্কেটিং করতো, তাতে করে তাদের ট্রান্সপোর্টেশন কস্ট বেশি ছিল। তারপরে অনেক সমস্যাও তৈরি হতো, প্যারিশেবল আইটেমগুলোকে সময় মতো পৌঁছাতে পারতো না, সেখানে কিছু অপচয় হতে পারতো। সেই বিষয়গুলো দূর হবে, এবং ডেফিনেটলি আপনার যেটা ট্রান্সপোর্টেশন কস্ট কমবে, এবং তারা খুব দ্রুত জিনিসগুলো আনা নেয়া করতে পারবে। এটা হচ্ছে ব্যবসায়িক দিক থেকে তারা কিছুটা বেনিফিট পাবে। আরেকটা যেটা আপনি বললেন যে এই যে লোকগুলো কানেক্টেড হলো, একটা বড় ব্রিজ হলো, ব্রিজের উপর দিয়ে আসা যাওয়ার ফলে এই এলাকার সাথে কি ধরনের ইয়ে নেওয়া যেতে পারে, মানে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য। একটা হচ্ছে যে ওইদিকে গ্যাসের যে সাপ্লাইটা যাচ্ছে, এটা শিল্পায়নের সাথে যুক্ত হতে পারে এবং ভূমিকা রাখবে, এবং সেজন্য যেটা হচ্ছে যে কিছু সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের চিন্তা করছে ওইদিকে, পাবনা, ঈশ্বরদী এবং অন্যান্য জায়গায়। সেই জায়গাগুলোতে সহজে গ্যাস, বিদ্যুৎ এইসব জিনিসগুলো পৌঁছানো যাবে, একটা কথা, এবং যাওয়া উচিত, এবং এই পদ্মাকে কেন্দ্র করেই হতে পারে, পদ্মা ব্রিজকে কেন্দ্র করে। আরেকটা হচ্ছে যে এটা তো হচ্ছে রেগুলার প্রসেসের মধ্যে যেতে হবে। আর কিছু এক্সট্রা প্রসেস যেগুলো হচ্ছে, সেগুলো যদি হয়, ধরেন ভারতের সাথে বা নেপালের সাথে বা চীনের সাথে যদি কানেক্টিভিটিটা তৈরি হয়ে যায়, রিজিওনাল কানেক্টিভিটি, তাহলে সেই ক্ষেত্রে কিছু নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরি হতে পারে, এবং কিছু শিল্প, যেহেতু এখন কানেক্টিভিটি তৈরি হলে, তাহলে কিছু শিল্প ওইদিকেও যেতে পারে, ওই এলাকায় পদ্মার ওই পারে হতে পারে, যেগুলো টার্গেট হবে যে ওই এলাকা ভিত্তিক শিল্প আয়নের একটা ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, তো সেই এবং আরো জানেন যে আপনারা আমাদের মংলা পোর্টটা ওইদিকে আছে, সুতরাং ওইদিকে যাওয়াটা সহজ হয়ে যাবে। ফলে যারা এখন চিটাগাংকে শুধু টার্গেট করতে, এখন সেটা মংলা পোর্টের অনেকটা ভায়াবিলিটি বেড়ে যাবে। তো আমি মনে করি যে ডেফিনেটলি একটা বড় মেগা প্রকল্প যখন হয়, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উন্নয়নে কিন্তু একটা বড় ভূমিকা রাখে, এতে কোনো সন্দেহ নাই। যেমন যমুনা সেতু হওয়ার পরে অনেকেই বলেন যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কিছু 1-2% অটোমেটিক্যালি বেড়ে গেছে কিছু সময়ের পরে। তেমনই একটা বড় বড় মেগা প্রকল্প যখন হয়, হয়তো ইমিডিয়েটলি না হলে 2-4-5 বছর পরে দেখা যাবে যে এটা একটা বড় ইম্প্যাক্ট আসতেছে আপনার দেশের জিডিপি প্রবৃদ্ধিতে, এবং সেভাবেই এই প্রকল্পগুলোকে
চিন্তা করা হয়। যে কথাগুলো বলছেন আপনি যমুনা সেতুর ক্ষেত্রে, সেই পুরোপুরি সুযোগটা আসলে কি আমরা আদায় করতে পেরেছি যমুনা সেতু হওয়ার পরও? যখন যমুনা সেতুর ফলে উত্তর অঞ্চলের সাথে রাজধানী ঢাকার একটা সরাসরি যোগাযোগ হলো, সেই পুরো সুযোগকে আসলে আমরা নিতে পেরেছি? এখনো কিন্তু আপনি যদি বলেন নীলফামারী উত্তর অঞ্চলের উত্তর ইপিজেডে কিন্তু এখনো সেই রকম প্লট বরাদ্দ হয়নি, এখনো সেখানে সেই অর্থে ইনভেস্টমেন্ট হয়নি। তাহলে সেই যে বটলনেকটা এখনো আছে, মূল সমস্যা হচ্ছে যে গ্যাস জ্বালানি সমস্যা, গ্যাস বিদ্যুতের সমস্যা। না, একটা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার যে অবকাঠামো, সেই বিষয়টা তো আমরা সলভ করছি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ক্যাপাসিটিও থাকার বিষয় আছে, আমাদের গ্যাস কতটুকু আছে, বিদ্যুৎ ক্যাপাসিটি কতটুকু আছে, সেই বিষয়গুলো ইনভেস্টমেন্ট কিন্তু চলছে, অনগোয়িং প্রসেস। এখন আপনি বলতে পারেন যে আরো বেশি হলে তাহলে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে কিন্তু ওইসব জায়গায় ইনভেস্টমেন্ট হবে। আমরা বৈদেশিক ইনভেস্টমেন্ট তেমন আনতে পারিনি, বিভিন্ন কারণ আছে। তার মধ্যে এই যে গ্যাস বিদ্যুতের অভাবকে বলা হয়, ভূমির অভাবকে বলা হচ্ছে, সেই জিনিসগুলোকে এট দ্য সেম টাইম অ্যাড্রেস করলে তার মানে একটা আর একটা যেটা আমরা বলছি যে পদ্মা সেতুটা একটু অন্যরকম। এটা এই জন্য যে লোকাল ফাইন্যান্সিং এ যদি এই প্রজেক্টটা হয়ে থাকে আলটিমেটলি, তাহলে তার একটা ইনভেস্টরদের একটা কনফিডেন্স বাংলাদেশের উপর বাড়বে, কোনো সন্দেহ নেই। আর সেই জন্য যে জিনিসটা বেশি দরকার, আমি যেটা মনে করি যে অর্থনৈতিক ইম্প্যাক্ট তো থাকবেই, এটা অটোমেটিক্যালি হবে, এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের যে পলিসিগুলো থাকবে সেগুলোর একটা ভালো পলিসি হতে হবে, যেটা এটা বেনিফিট পেতে হলে। দ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ধরনের একটা বড় প্রজেক্ট আমরা নিজস্ব অর্থায়নে করছি, সেই অর্থায়নের ফলে আমরা বিদেশি ধরনের চায়নার কোম্পানিগুলোকে নিয়ে করছি, তাহলে আমাদের এই টেকনোলজি ট্রান্সফারের প্রসেসটা কি হবে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। যেহেতু আমরা নিজস্ব টাকায় করছি, এটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় করছি না, অন্যের টাকায় করছি না, সেই ক্ষেত্রে আমাদের এটা ওনারশিপ ডেভেলপ করা উচিত। ভবিষ্যতে আমাদের নিজস্ব ওন ক্যাপাসিটিতে আমাদের লোকাল ইঞ্জিনিয়াররা যাতে এই ধরনের বড় বড় মেগা প্রজেক্ট করতে পারে, সেই ধরনের টেকনোলজিক্যাল অ্যাডপশনও ইম্পর্টেন্ট। এই যখন আপনি বলছেন যে এই নলেজ ট্রান্সফার বা টেকনোলজি ট্রান্সফারের কথা বলছেন, এখন হয়তো চাইনিজ দুটি মূল যে প্রজেক্টের কাজ দুটি চাইনিজ কোম্পানি করছে, নদী শাসন এবং মূল সেতু নির্মাণের কাজ দুটি চাইনিজ কোম্পানি করছে। তো সেইখানে বাংলাদেশি কনসালটেন্ট তো কিছুটা হলেও তদারকি করছেন, যেমন বুয়েটের একদল বিশেষজ্ঞ, বাংলাদেশ আর্মি আছেন এবং কোরিয়া এক্সপ্রেস ওয়েজ কর্পোরেশন, এরাও ওর সাথে সম্পৃক্ত আছে। তো এর ফলে বাংলাদেশি এক্সপার্টিসরাও তো সম্পৃক্ত, কিন্তু সেই সম্পৃক্ততা আসলে কি হয় বাড়ানো সম্ভব? সেটাকে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট ফাইন্যান্স হলে হতো বেশি, নাকি এখন আমি মনে করি অনেক সুযোগ বেশি আছে, যেহেতু আমরা নিজস্ব অর্থায়নে করছি। সেই জায়গাটা কতটুকু অ্যাড্রেস করা হয়েছে আমি জানি না। শুধুমাত্র কিছু কনসালটেন্ট থাকলেও তারা কিন্তু কোর ইঞ্জিনিয়ারিং এবং টেকনিকের মধ্যে ঢুকতে পারে না। সেই জায়গাগুলোতে ভবিষ্যতে যদি এটা আমরা সাকসেসফুলি করতে পারি, ভবিষ্যৎ প্রজেক্টে আমাদের ইনভলভমেন্টটা এবং ওনারশিপটা অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং তাহলেই আমাদের বেনিফিটটা, নিজস্ব অর্থায়নের বেনিফিটটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে। যারা মঞ্জুর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।